অনেক দিন আগে এক বনে থাকত মস্ত বড় এক কুনো ব্যাঙ আর ছোট্ট এক টুনটুনি। দুজনের মধ্যে ভারী দোস্তি। টুনটুনি থাকে ঝোপে ঝাড়ে পাতায় তৈরি তার ছোট্ট বাসায়, আর কুনো ব্যাঙ থাকে ওই ঝোপের নিচে, গর্তের ভেতর। একদিন কুনো ব্যাঙ বেড়াতে গেল কাছের নতুন শহরে। ফিরে এসে সে টুনটুনিকে বলল, দোস্ত, ভারী বিপদ, আজ জবর তুফান হবে। শহরে সবাই বলাবলি করছে, আমি তো আমার গর্তের ভেতর ঢুকলেই খালাস। এখন তোমার উপায়? কথাটা একদম মিথ্যা। টুনটুনিকে তাক লাগানোর জন্যই শুধু বলা। পাড়াগাঁয় শহর ফেরত লোক অমন উটকো খবর একটা না একটা কিছু বলেই থাকে, নইলে পয়সা খরচ করে শহর ঘুরে মজাই বা কি। নতুন শহরের খবর শুনে বেজায় ঘাবড়ে গেল টুনটুনি। কি ভয়ানক কথা! তুফান উঠলে তার ছোট্ট বাসটুকু কোথায় উড়িয়ে নিয়ে যাবে বাতাসের তোড়ে, পাত্তাই থাকবে না। কি করে এখন প্রাণটা বাঁচে? পাগলের মতো টুনটুনিটা এক ছুটে বেরিয়ে পড়ল। কোথায় একটুখানি মাথা গোজার ঠাঁই মিলবে তারই খোঁজে। টুনটুনিটা হন্যে হয়েতে ছুটছে তো ছুটছেই। এদিকে তখন মস্ত বড় এক রংরাং পাখি উঁচু এক চিবিত গাছের মগডালে বসে তার মেঘের মতো পাখনা দুটো মেলে মনের সুখে হাওয়া খাচ্ছিল বিরাট হাঁ করে। টুনটুনি গর্ত মনে করে তাড়াতাড়ি ওটার হাঁ করা করা মুখের ভেতরে ফুরুত করে ঢুকে গেল, প্রাণ বাঁচানোর তাগিদে। রংরাং পাখিটা হঠাৎ ভয় পেয়ে টুনটুনিটাকে উগরে দিয়েই বুক ফাটা এক বিকট টাক ছাড়ল। ঠিক এ সময় একটা বাঁদর কোনো এক জুমক্ষেত থেকে একটা মিষ্টি কুমড়া চুরি করে কাছাকাছি এক গাছের ডালে নিয়ে মাত্র আরাম করে খেতে যাচ্ছে, আচমকা ওই বিকট আওয়াজটা তার কানে গেল, আর কুমড়াটা হাত ফসকে পড়ে গেল নিচে। নিচের জমিতে তখন একটা হরিণ কচি ঘাস খাচ্ছিল একমনে। কুমড়াটা সোজা পড়ল গিয়ে ওটার পিঠের ওপরে। আর যায় কোথায়? হরিণটা বিষম ভয় পেয়ে তিড়িং করে লাফিয়ে উঠেই দে ছুট দে ছুট। বনের মধ্যে বড় একটা গোসাপ খেয়ে দে পেট মোটা করে শুয়ে আরাম করছিল। বেদম ছুটতে ছুটতে হরিণটা বেখেয়ালে মারিয়ে গেল ওটার কাঁকালে। গোসাপটা তো যন্ত্রণায় আর রাগে অস্থির। বেদম ক্ষেপে গিয়ে সে ফোঁস করতে লাগল, আর ভীষণভাবে তার লেজ আছড়াতে লাগলো মাটিতে। কিন্তু সে সামনে উঠতে উঠতেই হরিণটা তখন চলে গেছে বহু দূরে। এখন আর কার ওপর সে গায়ের ঝাল ঝাড়ে? সামনেই ছিল এক মুরগির বাসা। মুরগিটা কিটা প্রচুর ডিম পেড়ে রেখেছে তাতে। হাতের কাছে আর কিছু না পেয়ে গোসাপটা তার সব কটা ডিম গিলে সাবার করে দিল গপাগপ। সব দেখে হায় হায় করে উঠল মুরগিটা। তার সাধের ডিমগুলো আর কিছুদিন গেলেই ফুটে বাচ্চা বেরোতো, কিন্তু তার আর করার আছেই বা কি? গোসাপের সঙ্গে সে পারবে কেন? রাগের ক্ষোভে থাকতে না পেরে এক ছুটে সে গেল পিঁপড়ার বাসায়। গিয়ে পিঁপড়ার ডিমগুলো সব খেয়ে দিল ঠুকরে ঠুকরে। বেচারি পিঁপড়া আর করবে কি? মুরগির সঙ্গে তো পারার জো নেই। ঝোপের ভেতর একটা শুয়োর শুয়েছে ছিল কাত হয়ে। ডিমের শোকে পিঁপড়াটা তাকেই গিয়ে কামড়ে দিল কুটুস করে। শুয়োরটা তো একেবারে লাফিয়ে উঠল কামড় খেয়ে। ঘাড়ের রোম খাড়া করে ঘোত ঘোত করতে লাগলো রাগে। পিঁপড়াটা ততক্ষণে বেমালুম গা ঢাকা দিয়েছে শুডু শুডু করে ঘাসের বনে ঢুকে। এদিক ওদিক হম্বিতম্বি করে কাউকে না পেয়ে রেগে গেল শুয়োরটা। রাগ করে কাছের এক জুমে গিয়ে ধান খেয়ে প্রায় সাবার করে দিল সে। এত সব কাণ্ড ঘটে গেল কিন্তু কয়েক পলকে। এখন হয়েছে কি? ওই জুমটা হলো গিয়ে এক রাড়ি মেয়ের। নাম তার ধনপতি। স্বামী মারা যাওয়ায় পরে দৌড়ে দৌড়ে হরে হাত পেতে খুব কষ্টেই করেছে জুমটা এবার। সেই দুঃখের ক্ষেত কিনা শুয়োরে খেয়ে ফেলল। রাজ্যে কি আর বিচার আচার নেই? মনের দুঃখে বেচারি গিয়ে নালিশ জানালো রাজার কাছে। তক্ষুনি শুয়োরের তলব হল বিচারের জন্য। ভরপেট ধান খেয়ে একটুখানি সবে গড়াগড়ি খাচ্ছিল শুয়োরটা, জলার ধারে নরম কাদায় রাজার সেপাই এসে তলব দিতেই ভেসে গেল তার আরাম করা। ধড়মড়িয়ে উঠে এসে রাজদরবারে গিয়ে হন্তদন্ত হয়ে হাজির হল সে। কাঁদো কাঁদো গলায় রাজাকে বলল, দোহাই ধর্মাবতার, কসুর মাপ হয়। আমি মিছিমিছি ধান খাইনি। পিঁপড়েটা কেন আমাকে কামড়ে দিল আগে? তাতেই না আমার রাগ ধরে যায়, আর আমিও এর ধান খেয়েছি। রাজা দেখলেন, তাই তো, দোষ তো তাহলে পিঁপড়েটারই। খামাখা চটিয়ে দিল কেন সে শুয়োরটাকে? কাজেই তলব গেল আবার পিঁপড়ের কাছে। পিঁপড়ে এসে বলল, হুজুর,
আমার দোষ কি? মুরগিটাই তো আগে আমার ডিমগুলো খেয়ে দিল। তাতেই না আমারও রাগ হয়েছিল, আর শুয়োরটাকে কামড়ে দিয়েছি। রাজা দেখলেন দোষ তো তাহলে পিঁপড়েরও নয়, সুতরাং এবার তলব করা হলো মুরগিকে। সে এসে বলল, মহারাজ, গোসাপটা কেন আগে খেয়ে ফেললো আমার ডিমগুলো? তাই তো আমি পিঁপড়ের ডিমগুলো খেয়ে তার শোধ নিয়েছি। এমনি করে একে একে রাজসভায় ডাক পড়ল সবার। গোসাপ এসে কাকালের দগদগে ঘা দেখিয়ে বলল রাজাকে, এই দেখুন হুজুর, হরিণটা মারিয়ে দিয়ে কি হাল করে দিয়েছে আমার পিঠখানার। এতে কার না রাগ হয় বলুন? আমিও সামলাতে না পেরে খেয়ে ফেলেছি মুরগির ডিমগুলো। হরিণ বলল, মহারাজ, বাদরটা কেন অত বড় কুমড়াটা ফেলে দিল আমার পিঠে? তাই তো আমি বেহুঁশ হয়ে ছুটছিলাম ভয়ে, আর অমনি গোসাপটাকে মারিয়ে গেছি হঠাৎ। বাদর বলল, দোহাই ধর্মাবতার, আমি ইচ্ছা করে ফেলে দিইনি কুমড়াটা। রংরাং পাখিটা আচমকা বিশ্রীভাবে ডেকে উঠতেই ওটা হাত ফসকে নিচে পড়ে গেছে। রংরাং বলল, মহারাজ, ডাক দিয়েছি কি সাধে? বলা নেই কওয়া নেই, টুনটুনিটা কেন ঢুকতে গেল আমার মুখে? এতে ডাক না ছেড়ে কেই বা থাকতে পারে হুজুর? টুনটুনি বলল, হুজুর, কুনো ব্যাংটা কেন তুফান হবে বলে মিছিমিছি ভয় ধরিয়ে দিল। তাই তো আমি ভয়ে বেহুশ হয়ে গর্ত মনে করে ঢুকে পড়েছিলাম ওটার মুখে। যা করেছি হুজুর, ভয়েই করেছি। এতে আর আমার অপরাধ কি? কুনো ব্যাং কিন্তু বেজায় ধরিবাজ, তাকে পাওয়া গেল না অত সহজে। সারাদিন বনে ধরপাকড় চলছে। সেপাই এসে হামেশা একে তাকে ধরে নিয়ে যাচ্ছে রাজার কাছে। এসব খবর অনেক আগেই পৌঁছে গেছে কোনো ব্যাঙের কাছে। তাই আগে ভাগে অনেকটা বিপদের আঁচ পেয়ে সে বেলাবেলি গিয়ে ঢুকে পড়েছে নিজের গর্তে। মাথাটা একেবারে নিচের দিকে, পা দুটো খালি দেখা যায় অল্প একটুখানি। অনেক খুঁজে খুঁজে রাজার সেপাই এসে গর্তের মুখে ডাকাডাকি শুরু করে দিল, কোনো ব্যাঙ, কোনো ব্যাঙ। নিচ থেকে ভারী গলায় সাড়া দিল কোনো ব্যাঙ, হুজুর, বেরিয়ে আয় বেটা, তোর নামে ওয়ারেন্ট আছে। তেমনি ভারী গলায় জবাব দিল কোনো ব্যাঙ, হুজুর, আমার ভারী অসুখ করেছে, একদম মাথাটা তুলতে পারছি না। রাজার সেপাই অধৈর্য হয়ে বলল, সেসব চলবে না, রাজার হুকুম, এক্ষুনি যেতে হবে, বেরিয়ে আয় জলদি। কিন্তু অনেক হাঁকাহাঁকি ডাকাডাকিতেও আর কোনো ব্যাঙ বেরোয় না ভয়ে। তখন সবাই মিলে তার পায়ে রশি বেঁধে হেই ও করে টানতে টানতে গর্ত থেকে বাইরে নিয়ে এলো তাকে, আর টেনে হিঁচড়ে হাজির করল রাজার দরবারে। কোনো ব্যাঙের অবস্থা কাহিল, সাফাই গাওয়ার মতো তার তো আর কিছু নেই। প্রাণের ভয়ে সে একেবারে রাজার পায়ে আছড়ে পড়ে হাউমাউ করে কেঁদে বলল, দোহাই মহারাজ, ঘাট হয়েছে, প্রাণে মারবেন না। আমি আর কোনো দিন কাউকে অমন উড়ো খবর বলবো না। এবারের মতো মাপ করুন হুজুর। সদয় হয়ে রাজা বললেন, যা বেটা, এবারের মতো প্রাণে বেঁচে গেলি। কিন্তু তোর একটা উড়ো কথায় রাজ্যের এতগুলো লোকের হয়রানি হয়েছে, কিছুটা সাজা পাওয়া তোর নেহাত দরকার, যাতে চিরকাল মনে থাকে। এই, নিয়ে যা, একে গুনে গুনে 25 ঘা বেত লাগাবি, তারপর যেতে দিবি যেখানে খুশি। তারপর আর কি, টামতে টামতে জল্লাদ কোনো ব্যাঙকে নিয়ে গেল, আর সবাই মজা করে ছুটল পিছু পিছু কোনো ব্যাঙের সাজা দেখতে। রাজবাড়ির উঠানে ছিল আদিকালের মস্ত বড় এক কাঁঠাল গাছ। কোনো ব্যাঙকে তার সঙ্গে পেঁচিয়ে বেঁধে জল্লাদ তার পিঠে বেত মারতে লাগল, গুনে গুনে 2, 3, 1। জল্লাদ এক বেত লাগায়, আর কোনো ব্যাঙটা তত ফুলতে থাকে, আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে তার গা বেয়ে আঠার মতো সাদা সাদা একরকমের ক্ষীর বেরোতে লাগল। এমনি করে 25 ঘা বেত লাগাতে কোনো ব্যাঙের সারা গা ক্ষীরে জবজবে হয়ে গেল, আর তাতাই লেগে লেগে যে কাঁঠাল গাছটার সঙ্গে কোনো ব্যাঙকে বাঁধা হয়েছিল তার গুড়িটাও সাদাদা হয়ে উঠল। সেই থেকে কোনো ব্যাঙের সারা গা উঁচু নিচু ঢিবি ভরা খসখসে হয়ে গেল, আর তখন থেকে কাঁঠাল গাছের গায়েও আঘাত দিলে তারও গা বেয়ে সাদা সাদা ক্ষীর বেরোতে থাকে।